ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন ম্যাম আছো কেমন তোমরা? আছেন? আছি, শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? জি ম্যাম ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের আজকে লেকচার 14, ভারত উপমহাদেশে মুঘল শাসন 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ। জালালউদ্দিন মোহাম্মদ আকবর 1556 থেকে 1605 খ্রিস্টাব্দে। আকবরের প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা। জালালউদ্দিন মোহাম্মদ আকবর, আকবরের সিংহাসন আরোহণ, আকবরের ধর্মীয় নীতি সম্পর্কে বিশ্লেষণ, মনসবদারি প্রথা ও ব্যবস্থা সম্পর্কে বিশ্লেষণ, সম্রাট আকবরের শাসন ব্যবস্থা সম্পর্কে মূল্যায়ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে বিশ্লেষণ, পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে ব্যাখ্যা, সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। জালালউদ্দিন মোহাম্মদ আকবর, আকবরের প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা। তোমাদের শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম। মনসবদারি প্রথা কি? মনসবদারি প্রথার মনসব শব্দের অর্থ পদ বা পদমর্যাদা। পদবীধারীকে মনসবদার বলা হতো। মনসব ছিল সেনানায়কের একটি মর্যাদাপূর্ণ পদবী। শোনা যাচ্ছে? সম্রাট আকবরের সামরিক সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল মনসবদারি প্রথা। সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও দক্ষতার অভাব এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের অব্যবস্থা দূর করা ও আশু সংস্কারের লক্ষ্যে সম্রাট আকবর 1571 খ্রিস্টাব্দে শাহবাজ খানকে মীর বখশি নিয়োগ করেন এবং একটি পরিকল্পনা গ্রহণ করেন। এই যে 1571 খ্রিস্টাব্দে যে তোমরা দাগ দিও, কাকে মীর বখশি নিয়োগ করলেন? শাহবাজ খান, এটা নিচে দাগ দিও। সম্রাট আকবরের এই পরিকল্পনায় ইতিহাসে মনসবদারি প্রথা নামে পরিচিত, অর্থাৎ সেনাবাহিনী পুনর্গঠনকে মনসবদারি প্রথা বলা হয়। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, সমগ্র সামরিক সংগঠনই মনসবদারি ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত ছিল। কোনো ঐতিহাসিকের মতে পারস্য দেশের অনুকরণে আকবর তার সেনাবাহিনীতে এ ব্যবস্থার প্রবর্তন করেন। ঐতিহাসিক ডব্লিউ.এইচ. মোরল্যান্ড বলেন, বাবর তৈমুরীয় পদ্ধতিটিকে উত্তর ভারতে এনেছিলেন। এই বাবরের উপরে ইনভার্টেড কমা দিবে আর এনেছিলেন ইনভার্টেড কমা শেষ করবে। সম্রাট আকবর 1575 খ্রিস্টাব্দে মনসবদারি প্রথা চালু করেন। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করবে। কত খ্রিস্টাব্দে মনসবদারি প্রথা চালু হলো? 1577 খ্রিস্টাব্দে। প্রত্যেক মনসবদারকে যুদ্ধের সময় পদমর্যাদা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সৈন্য, ঘোড়া, হাতি প্রভৃতি সরবরাহ করতে হতো। ঐতিহাসিক আব্দুল আজিজ বলেন, মনসবদারি ব্যবস্থায় সামরিক, বেসামরিক ও অভিজাত শ্রেণী
এক সত্তায় পরিণত হয়। এখানে তোমরা সম্রাটের প্রত্যেক মনসবদারের উপরে তার ইনভার্টেড কমা দিবে, শেষ করবে এক সত্তায় পরিণত হয়। এই প্রথার মাধ্যমে সরকারি কর্মচারীদের সামাজিক মর্যাদা প্রকাশ পেত। সাধারণত উচ্চপদস্থ কর্মচারীগণকেই মনসবদারি পদমর্যাদা প্রদান করা হতো। সম্রাট আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করে মুঘলদের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সংযোজন করেন। মনসবদারি প্রথার গঠন। ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে বলেন, আকবরের সামরিক বিভাগে ৬৬টি, ঐতিহাসিক আরবিনের মতে ২৭টি বিভিন্ন ধরনের মনসবদার ছিল। কিন্তু এটা নিচে আন্ডারলাইন করো, কিন্তু প্রকৃতপক্ষে ৩৩ ধরনের বেশি মনসবদার ছিল না। এই লাইনটাও আন্ডারলাইন করবে। সর্বোচ্চ পর্যায়ে মনসবদারদের অধীনে ১০,০০০ এবং সর্বনিম্ন মনসবদারদের অধীনে ১০ জন শূন্য থাকত। তবে ১০,০০০, ৮,০০০ এবং ৭,০০০ মনসব সাধারণত রাজপরিবারের সদস্যদের জন্য নির্ধারিত ছিল। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করো। মনসবদার পদ ব্যক্তিগত ছিল, বংশগত নয়, এইটাও আন্ডারলাইন করো। তবে ব্যতিক্রম হিসাবে রাজা মানসিংহ, টুডরমল ও কুলিস খানকে ৭,০০০-এর বেশি মনসবদারা সম্মানিত করা হয়েছিল। এই লাইনগুলো করবে যে কোন কোন রাজাকে করা হয়েছিল। মনসবদার ৭,০০০-এর বেশি দেওয়া হয়েছিল। একজন হচ্ছে রাজা মানসিংহ, টুডরমল রাজা আর কুলিস খান। মনসবদারদের নিয়োগ ও বেতন প্রদান। মনসবদারদের নিয়োগ, পদোন্নতি ও পদচ্যুতি সম্পূর্ণভাবে সম্রাট আকবরের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল। দক্ষতা ও সামরিক যোগ্যতা ও দক্ষতা এবং কৃতিত্বের ভিত্তিতে সম্রাট এ পদ করতেন। মনসবদারদের জাত ও সওয়ার নামে ২টি মর্যাদা ছিল। এই লাইনটা আন্ডারলাইন করবে। ঐতিহাসিক ব্লকম্যান বলেন যে একজন মনসবদারকে যে নির্দিষ্ট সংখ্যক শূন্য পোষণ করার কথা, জাতপদ ওই সংখ্যাকে নির্দেশ করে এবং ওই মনসবদার প্রকৃতপক্ষে যে সংখ্যক শূন্য পোষণ করেন, সওয়ার পদ ওই সংখ্যাকে নির্দেশ করে। এটা হলো পদ, জাত কাকে বলে এবং সওয়ার কাকে বলে, এটার সংজ্ঞা দেওয়া হলো। এটা নিচে, এগুলো নিচে আন্ডারলাইন করবে, লাইনগুলো নিচে। কিন্তু ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, জাত ছিল মনসবদারের ব্যক্তিগত পদ, কিন্তু এর সাথে সংযুক্ত কতগুলো অতিরিক্ত অশ্বারোহী শূন্য পোষণের জন্য একজন মনসবদার অতিরিক্ত ভাতা গ্রহণ করতেন। ইহাই ছিল সওয়ার পদ। আইনি আকবরী, পাতশাহনামা এবং দস্তুরি আমল গ্রন্থ থেকে প্রাপ্ত তথ্য মতে মনসবদারগণ উচ্চহারে বেতন পেতেন। ঐতিহাসিক আবুল ফজলের তথ্য মতে একজন ৫,০০০ মনসবদারের বেতন ছিল মাসিক ৩২০০ টাকা। প্রথম শ্রেণীর একজন ৫০০ মনসবদারের বেতন ছিল ২৫০০ টাকা এবং ১০ জন শূন্যের মনসবদারের মাসিক বেতন ছিল ১০০ টাকা। প্রত্যেক মনসবদারের জায়গিরির পরিবর্তে নির্দিষ্ট বেতন পেতেন। নির্ধারিত বেতন থেকেই মনসবদার তার অধীনস্থ সৈন্যদের বেতন ও রসদ সংগ্রহ সহ সংশ্লিষ্ট ব্যয় নির্বাহ করতেন। নির্ধারিত বেতনের বাইরেও অনেক সময় মনসবদারদের উপহার, উপঢৌকন দেওয়া হতো। মনসবদারগণ ব্যতীত দাখিলি ও আহাদি নামে আরো ২ শ্রেণীর সৈন্যবাহিনী ছিল। দাখিলি মনসবদারগণের অধীনে আলাদা রাষ্ট্রীয় ব্যয়ে নির্দিষ্ট সংখ্যক সৈন্য দ্বারা গঠিত হতো, আর আহাদি নিজেরাই এক বিশিষ্ট শ্রেণীর সৈন্যবাহিনী গঠন করত। মনসবদারি প্রথা ও ব্যবস্থা সুফল। মনসবদারি প্রথা ও ব্যবস্থা সুফল ছিল এই যে, প্রথমত এই ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় সংগঠন ছাড়াই কেন্দ্রীয় সরকার একটি বৃহৎ সেনাদলের অধিকারী হয়েছিল। দ্বিতীয়ত, সাম্রাজ্যের কোনো অংশে গোলযোগ দেখা দিলে কেন্দ্রের সামরিক সাহায্য ছাড়াই প্রাদেশিক সরকার সংশ্লিষ্ট এলাকার মনসবদারদের সাহায্যে বিদ্রোহ দমন ও অন্যান্য সংকট মোকাবেলা করতে পারত। ফলে দেশে সর্বত্র শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় ছিল। তৃতীয়ত, এই ব্যবস্থায় গুণ ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতি হতো বলে
মনসবদারদের মধ্যে দক্ষতা প্রমাণের ইচ্ছা থাকতো আর রাষ্ট্র এর সুফল পেত। চতুর্থত, এই প্রথা একটি সুসংগঠিত ব্যবস্থা হওয়ায় মুঘল সাম্রাজ্যের সামরিক দক্ষতা বৃদ্ধি পেয়েছিল। পঞ্চমত, প্রত্যেক মনসবদার স্বজাতি হতে সৈন্যদলে সৈন্য নিযুক্ত করত বলে দলে আনুগত্য লাভ এবং সেনাবাহিনীর একতা ও সংহতি রক্ষা করতে সক্ষম হতেন। মনসবদারি প্রথা ব্যবস্থার কুফল। তবে মনসবদারি প্রথার কুফলও পরিদৃষ্ট হয়, যেমন প্রথমত, বিভিন্ন জাতি ও গোষ্ঠীর সমন্বয়ে সেনাবাহিনী গঠিত হয়, এতে ঐক্য ও সংহতির অভাব পরিলক্ষিত হয়। দ্বিতীয়ত, সেনাবাহিনী মনসবদারদের অধীনে প্রতিপালিত হয়, তাদের আনুগত্য ও আস্থা মনসবদারদের প্রতি ছিল, সম্রাটের প্রতি নয়। তৃতীয়ত, এই দ্বিতীয় লাইনটা তোমরা সবাই আন্ডারলাইন করবে। তৃতীয়ত, কেন্দ্র হতে দূরবর্তী স্থানে মনসবদারদের অবস্থান থাকায় তাদের উপর কেন্দ্রের নিয়ন্ত্রণ ছিল শিথিল। চতুর্থত, এই মনসবদারি ব্যবস্থায় মনসবদারদের পারস্পরিক কলহের পথ প্রশস্ত করে। পঞ্চমত, এই ব্যবস্থায় সেনাবাহিনী অধিক মাত্রায় বিকেন্দ্রীকরণ হতো এবং এর ফলে কেন্দ্রীয় সরকার শক্তিশালী হতে পারত না। ষষ্ঠত, মনসবদারগণ প্রায়শই প্রতারণা করত। তাদের যে সংখ্যক সৈন্য প্রতিপালনের কথা থাকতো তারা তা করত না। পরিশেষে বলা যায়, এসব সীমাবদ্ধতা থাকলেও সম্রাট আকবরের মনসবদারি ব্যবস্থা ভারতের সামরিক ইতিহাসে একটি অভিনব সংযোজন ছিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন, এই ব্যবস্থাটি ছিল প্রশংসনীয়, এর নীতিমালা নিখুঁত ছিল এবং কার্যক্রমটি সাফল্যমণ্ডিত করতে সংশ্লিষ্ট কর্মচারী বিন্দুকে যে বাস্তব নির্দেশনা প্রদান করা হতো তাতেও কোনো অস্বাভাবিকতা ছিল না। তোমরা এই ব্যবস্থার উপর ইনভার্টেড কমা দিবে, আর তাতে কোনো অস্বাভাবিকতা ছিল না ইনভার্টেড দাঁড়ি দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। এই হলো তোমাদের মনসবদারি প্রথা। তোমরা খুব ভালো করে পড়বে। এটা যে সৃজনশীল, অনুধাবন এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য হয়ে থাকে, সেই জন্য তোমরা খুব ভালো করে খেয়াল করে পড়বে। আকবরের প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা। ভারতীয় শাসকদের মধ্যে মহামতি আকবর ছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা মহান শাসক। আকবর 1242 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর সিন্ধুর অমরকোটে জন্মগ্রহণ করেন। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করো। শের শাহের হস্তে পরাস্ত ও সিংহাসনচ্যুত হয়ে হতভাগ্য পিতা সম্রাট হুমায়ুন যখন স্বীয় ভ্রাতাগণ কর্তৃক প্রত্যাঘাত হয়ে আশ্রয়ের সন্ধানে সিন্ধুর অমরকোটে রানা প্রাসাদের রাজ্যে আশ্রয় থাকাকালীন সময়ে হুমায়ুনের জ্যেষ্ঠ পুত্র আকবরের জন্ম হয়। তার পিতা ছিলেন সম্রাট হুমায়ুন এবং মাতার নাম ছিল হামিদা বানু। এই লাইনটা আন্ডারলাইন করবে। আকবরের জন্মের 1 বছর পরেই সম্রাট হুমায়ুনকে স্ত্রী হামিদা বানু সহ আশ্রয়ের সন্ধানে পারস্যের পথে পলায়নকালে ভ্রাতা আসকারির আক্রমণের সংবাদ পেয়ে হুমায়ুন শিশু আকবরকে ফেলে চলে যান। আর তখন তাদের শিশুপুত্র আকবর কান্দাহারে চাচা কামরানের জিম্মায় মাহাম আনাগর জওহর শামসুদ্দিন খানের তত্ত্বাবধানে পিতামাতা স্নেহবঞ্চিত অবস্থায় লালিত পালিত হতে থাকেন। অবশ্য 3 বছর পর কামরানকে পরাজিত করে পিতা সম্রাট হুমায়ুন কান্দাহার দখল করে শিশুপুত্র আকবরকে উদ্ধার করেন। বিদ্যা অনুরাগী সম্রাট হুমায়ুন পুত্র আকবরের পড়াশোনার যথোপযুক্ত ব্যবস্থা করেন, কিন্তু শৈশবে পড়াশোনার বদলে অতি অল্প সময়ে আকবর মল্লযুদ্ধ, অস্ত্র ও তীর চালনায় বিশেষ পারদর্শিতা অর্জন করেন। শিকার ও খেলাধুলার প্রতিও তার বিশেষ ঝোঁক ছিল। বাল্যকাল থেকে তার স্মৃতিশক্তি ছিল অসাধারণ, কিন্তু পুঁথিগত শিক্ষালাভে তিনি বেশি দূর অগ্রসর হতে পারেননি। 1551 খ্রিস্টাব্দে 9 বছর বয়সে আকবরের সাথে চাচা হিন্দালের মেয়ে বিবাহ দেওয়া হয়।
পিতা সম্রাট হুমায়ুন যখন তার সিংহাসন পুনরুদ্ধারে যুদ্ধ বিগ্রহে, তখন বালক আকবর তার পিতার সাথে বিভিন্ন যুদ্ধে অংশ নিয়ে কৃতিত্বের পরিচয় দেন। কৃত বা হারানো রাজ্যের একাংশ পাঞ্জাব, দিল্লি ও আগ্রা পুনরুদ্ধার করেন এবং দিল্লির সিংহাসন পুনরায় উদ্ধার করার কিছুকাল পরেই পিতা সম্রাট হুমায়ুন 1555 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এখানে তোমরা আন্ডারলাইন করবে যে সম্রাট হুমায়ুন কবে মৃত্যুবরণ করেন? 1555 খ্রিস্টাব্দে। এই লাইন আন্ডারলাইন করো। তবে মৃত্যুর পূর্বেই তিনি পুত্র আকবরকে তার উত্তরাধিকারী মনোনীত করেন। অতঃপর বিশ্বস্ত অনুচর বৈরাম খানের তত্ত্বাবধানে আকবরকে পাঞ্জাবের শাসনকর্তা নিযুক্ত করেন। সম্রাট আকবরের সিংহাসন আরোহণ সম্পর্কে ব্যাখ্যা। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর সময় আকবর পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কালানুর শহরে সিকান্দর সুরের সাথে যুদ্ধরত অবস্থায় ছিলেন। মুঘল সিংহাসনের শূন্যতা পূরণের উদ্দেশ্যে বৈরাম খান তড়িৎ গতিতে কালানুর শহরের উদ্যানে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আকবরকে দিল্লির মুঘল সম্রাট হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন। 1556 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি আকবর জালালউদ্দিন মোহাম্মদ আকবর উপাধি গ্রহণ করে মুঘল সিংহাসনে আরোহণ করেন। এই যে এই লাইনটা 1556 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি আকবর কি নাম ধারণ করেন? জালালউদ্দিন মোহাম্মদ আকবর উপাধি গ্রহণ করে মুঘল সিংহাসনে আরোহণ করেন। এটা আন্ডারলাইন করবে, খুব ইম্পর্টেন্ট লাইন। তখন সম্রাট আকবরের বয়স ছিল 13 বছর। এই লাইনটা আন্ডারলাইন করো। সেজন্য পিতৃবন্ধু ও স্বীয় অভিভাবক বৈরাম খান আকবরের রাজপ্রতিনিধি হিসাবে শাসনকার্য পরিচালনা করেন। এই লাইনটা আন্ডারলাইন করো। 1560 খ্রিস্টাব্দ পর্যন্ত আকবর বৈরাম খানের অভিভাবকত্বে রাজ্য শাসন করেন। এটা আন্ডারলাইন করো যে কত বছর বৈরাম খানের অভিভাবকত্বে ছিলেন সম্রাট আকবর? 4 বছর, 1556 থেকে 1560 খ্রিস্টাব্দ পর্যন্ত। সম্রাট আকবরের ধর্মীয় নীতি। সম্রাট আকবরের শ্রেষ্ঠত্ব ও মহত্বের প্রধানতম দিক হলো তার উদার, সহিষ্ণু, মানবতাবাদী ধর্মনীতি। এজন্য মধ্যযুগের ভারতের ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য, আলোচিত ও সমালোচিত ঘটনা ছিল সম্রাট আকবরের ধর্মীয় নীতি। স্থায়ী ও স্থিতিকাল মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে হলে ধর্ম বিষয়ে উদারতা ও সহিষ্ণুতার নীতি অবলম্বন করতে হবে। সম্রাট আকবর তা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। ধর্মীয় ক্ষেত্রে তিনি সকল প্রকার সংকীর্ণতা ও ধর্মান্ধতা হতে মুক্ত হয়ে হিন্দু ও মুসলিম ধর্মের সমন্বয়ে সর্বজনীন ধর্মমত প্রতিষ্ঠায় প্রলুব্ধ হন। তবে নিঃসন্দেহে বলা যায় যে তার ধর্মীয় দর্শন উদার ও পরমত ধর্মসহিষ্ণু ছিল। আকবরের ধর্মচিন্তার চূড়ান্ত পরিণতি হল দ্বীন-এ ইলাহি ধর্মমতের প্রবর্তন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে প্রথম জীবনে সম্রাট আকবর ছিলেন সুন্নি মুসলমান। পীর, ফকির ও ধার্মিকদের প্রতি তার অগাধ শ্রদ্ধা ছিল। সেলিম চিশতি এর উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু ধর্মকে কেন্দ্র করে মানুষে মানুষে ভেদাভেদ, উলামাদের গোঁড়ামি এবং সুন্নি, শিয়া, মাহাদি ও সুফিদের মধ্যে বিরোধ আকবরের মধ্যে বিরূপ মনোভাবের সৃষ্টি করে। 1578 খ্রিস্টাব্দের পর থেকে তার ধর্মীয় চিন্তায় পরিবর্তন দেখা দেয় এবং তিনি ক্রমশ উদার ধর্মীয় নীতির দিকে ঝুঁকে পড়েন। এই যে 1578 খ্রিস্টাব্দে এই লাইনটা আন্ডারলাইন করবে। ধর্মীয় নীতি প্রবর্তনের কারণ। বংশীয় ও পারিবারিক প্রভাব। আকবরের পারিবারিক পরিবেশ ছিল ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে। আকবরের মাতা হামিদা বানু ছিলেন একজন বিদুষী মহিলা এবং শিয়া মতবাদে বিশ্বাসী। আকবরকে বাল্যকাল হতেই মাতার উদারতা, পরম ধর্ম সহিষ্ণুতা ও মানসিক প্রভাবিত করেছিল। গৃহশিক্ষক ও সহচরদের প্রভাব। আকবরের গৃহশিক্ষক আব্দুল লতিফ ছিলেন মরমীবাদী এবং সুলহি-ই-কুল বা সকল ধর্মের প্রতি সহিষ্ণুতার আদর্শে বিশ্বাসী ছিলেন। তাছাড়া তার অভিভাবক বৈরাম খান এবং মানবতাবাদী পণ্ডিত শেখ মুবারক ও তার দুই সুযোগ্য পুত্র শেখ ফৈজি ও আবুল ফজলের সান্নিধ্য আকবরকে ধর্মীয় উদারতা ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। এই যে তার অভিভাবক কে ছিল বৈরাম খান আর তার পণ্ডিত কে ছিল শেখ মুবারক। শেখ মুবারকের দুই পুত্র কে ছিল শেখ ফৈজি ও আবুল ফজল।
এগুলো নিচে আন্ডারলাইন করবে। আর আবুল ফজলের বিখ্যাত গ্রন্থ হচ্ছে আইনি আকবরী। সুফিবাদের প্রভাব। গ নাম্বার সুফিবাদের প্রভাব। প্রথম জীবনে আকবর কাবুলে অবস্থানকালে সুফি মতবাদের সংস্পর্শে আসেন। আজমির সহ বিভিন্ন পীর দরবেশদের মাঝারে তার যাতায়াতের ফলে সাধক সেলিম চিশতির সংস্পর্শে আসার পর তিনি সুফিবাদে প্রভাবিত হন। ঘ রাজপুত স্ত্রীদের প্রভাব। আকবর হিন্দু সম্প্রদায়ের সমর্থন লাভের জন্য রাজপুত মহিলাদের বিবাহ করেন। আকবরের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে প্রভাব বিস্তারকারী রাজপুত হিন্দু সম্রাজ্ঞীদের ধর্মচিন্তা তাকে ধর্মীয় ব্যাপারে উদারনীতি অবলম্বনে উৎসাহিত করেছিল। মাহাদি ও রাসনি মতের প্রভাব। এটা দুটা আন্দোলন আর কি, রাসনি, মাহাদি ও রাসনি। ষোড়শ শতাব্দী ছিল ধর্মান্দোলনের যুগ। সে যুগে কবির, নানক, শ্রী চৈতন্য, রামানন্দ প্রমুখের ভক্তিবাদ আন্দোলন আকবরের ধর্মচিন্তাকে প্রভাবিত করে। অনুরূপভাবে আফগানিস্তানেও মাহাদি ও রাসনি আন্দোলনের সূত্রপাত হয়। আকবরের অনুসন্ধিৎসা। ষোড়শ শতাব্দী ছিল বিশ্বব্যাপী অনুসন্ধিৎসা ও সংশয়ের যুগ। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে আকবর ছিলেন এর পূর্ণাঙ্গ প্রতিনিধি। আকবরের উপর ইনভার্টেড কমা দিয়ে পূর্ণাঙ্গ প্রতিনিধি দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। জার্মানিতে মার্টিন লুথার কিং এর নেতৃত্বে ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয়। এখানে এই লাইনটা আন্ডারলাইন করবে যে পৃথিবীতে প্রথম ধর্মীয় সংস্কারের আন্দোলন কার নেতৃত্বে শুরু হয়? জার্মানির মার্টিন লুথার কিং এর নেতৃত্বে। তা অনুসন্ধিৎস ও বিচক্ষণ আকবরকে প্রভাবিত করেছিল। রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণেও আকবর ধর্মীয় ক্ষেত্রে উদারনীতি গ্রহণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, আকবর ভারতের ইতিহাসের কেন্দ্রবিন্দু ভাবপ্রবণতা পরিপূর্ণভাবে উপলব্ধি করে মুসলিম শাসন প্রতিষ্ঠায় এবং হিন্দুদের সমর্থনের প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি ধর্মীয় গোঁড়ামি বা রীতিনীতি অস্বীকার করে এমন একটি ব্যবস্থা উদ্ভাবন করতে মনস্থ করেন যা দুইটি সম্প্রদায়ের মধ্যে পরিশেষে পূর্ণ মিলন আনয়ন করবে। এখানে তোমরা আকবরের উপরে ইনভার্টেড কমা দিয়ে যে দুই সম্প্রদায়ের মধ্যে পরিশেষে পূর্ণ মিলন আনয়ন করবে দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। তোমাদের এই পর্যন্ত ছিল রেকর্ড ছিল না, কিন্তু ধর্মনীতি ও ধর্মনীতি ক্রমবিকাশের স্তর আমি পড়িয়েছি। এই তিনটা তোমরা অ্যাড করে নিবে ওর সাথে। একটা হচ্ছে সম্রাট আকবরের প্রাথমিক জীবন, সম্রাট আকবরের সিংহাসনে আরোহণ, সম্রাট আকবরের ধর্মনীতির কারণগুলো। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে ব্যাখ্যা। দিনে ইলাহি স্তর থেকে তোমাদের ব্যাখ্যাটা ওই রেকর্ডে আছে। ওখানে দৈতিক গোলযোগের জন্য ওটা সমস্যা হয়েছিল, ওগুলো আমি আজকে বলে দিলাম, তোমরা ওইখানে খেয়াল করে অ্যাড করে নিবে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে বিশ্লেষণ। সম্রাট আকবর ভারতবর্ষে নিজের অবস্থানকে সুদৃঢ় করার জন্য এবং মুঘল শাসন ব্যবস্থা ও সাম্রাজ্যকে শক্তিশালী ও স্থায়িত্ব বিধানের উদ্দেশ্যে আফগানদের প্রতি দৃষ্টিপাত করেন। এই সময় তিনি শক্তিশালী আফগান শত্রু ও প্রতিপক্ষ হিমুর মুখোমুখি হন। শাসক শেরশাহর ভ্রাতুষ্পুত্র আদিল শাহের প্রধানমন্ত্রী ও সেনাপতি ছিলেন হিমু। জাতিতে বেনিয়া হিমু নগণ্য দোকানদার ব্যবস্থা বাদ দিয়ে সামরিক বাহিনীতে যোগদান করেন এবং 22টি যুদ্ধে অংশগ্রহণ ও জয়লাভ করে নিজেকে সুদক্ষ সেনাপতি হিসাবে প্রতিষ্ঠিত করেন। এখানে অনেকখানি হিমুর জীবন দেওয়া হলো, ওটা খেয়াল করবে তোমরা। আদিল শাহ হিমুর অসাধারণ কৃতিত্বে বিশেষত সামরিক নৈপুণ্য ও শাসন দক্ষতায় মুগ্ধ ও প্রীত হয়ে হিমুকে প্রধানমন্ত্রী ও সেনাপতি পদে নিযুক্ত করেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, সমগ্র হিন্দুস্তানে আকবরের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে শীর্ষ উদ্যম ও সাহসিকতায় হিমুর সমকক্ষ আর কেউ ছিলেন না। এই যে সমগ্র থেকে ইনভার্টেড কমা দিয়ে আর কেউ ছিলেন না দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। সম্রাট হুমায়ুনের মৃত্যুকালে সেনাপতি হিমু চুনার দুর্গ রক্ষার কাজে নিয়োজিত ছিলেন।
সম্রাট হুমায়ুনের আকস্মিক মৃত্যুতে উৎসাহিত হয়ে হিমু সুরবংশের ও মুঘল বংশের ধ্বংসস্তূপের উপর উত্তর ভারতের হিন্দু আধিপত্য এবং হিন্দু রাজ্য পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালান। এই লক্ষ্যে হিমু আদিল শাহ কর্তৃক প্রেরিত 50,000 সৈন্য ও 500 হস্তি বাহিনী সহ অগ্রসর হয়ে তিনি মুঘল প্রতিনিধি তারদি বেগকে পরাজিত করে দিল্লি ও আগ্রা দখল করেন। সেনাপতি হিমু এরপর বিক্রমজিৎ বা বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করে নিজেকে স্বাধীন রাজা বলে ঘোষণা করেন। এই যে হিমু কোন উপাধি গ্রহণ করেছিল এটা আন্ডারলাইন করবে, বিক্রমজিৎ বা বিক্রমাদিত্য। হিমুর সাফল্যে উদ্বুদ্ধ হয়ে লক্ষাধিক তুর্কি, আফগান ও রাজপুত সৈন্য হিমুর সৈন্যবাহিনী ও পতাকা দলে সমবেত হয়। তারদিবেগের বিরুদ্ধে জয়লাভে উৎসাহিত হয়ে হিমু মুঘলদের বিরুদ্ধে সার্বিক বিজয় লাভের লক্ষ্যে 1,00,000 পদাতিক সৈন্যবাহিনী এবং 1,500 হস্তি বাহিনী সহ অগ্রসর হন। তারদিবেগের বিরুদ্ধে হিমুর প্রাথমিক বিজয়, তার নিকট তার বিরাট সেনাবাহিনীর প্রতাপ মুঘল সৈন্যবাহিনীকে শঙ্কিত করে তুলেছিল। অতঃপর সম্রাট আকবর ও সেনাপতি বৈরাম খানের নেতৃত্বে 20,000 সৈন্যের মুঘল সৈন্যবাহিনী 1556 সালের 5ই নভেম্বর পানিপথের ঐতিহাসিক রণক্ষেত্রে যে যুদ্ধে অবতীর্ণ হয়, ইতিহাসে সেই যুদ্ধই পানিপথের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। আন্ডারলাইন করবে এই লাইনগুলো। মুঘলদের সৈন্য সংখ্যা প্রতিপক্ষ সেনাপতি হিমুর তুলনায় অনেক কম ছিল, তবে সম্রাট আকবর ও বৈরাম খানের দৃঢ়তা ও মনোবল মুঘল বাহিনীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছিল। উভয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধে মুঘল বাহিনী যখন পরাজয়ের মুখে, তখন একটি তীর হঠাৎ করে হিমুর চোখে বিদ্ধ হয়। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং অচেতন অবস্থায় হিমুকে বন্দী ও পরে হত্যা করা হয়। তাহলে এই যে হিমু কি অবস্থায় কি বিদ্ধ হয়ে মারা গেলেন? ছোট প্রশ্ন থাকে বহু নির্বাচনী এবং সৃজনশীল কয়ের প্রশ্ন, যে চোখে তীর বিদ্ধ হয়ে হিমু মারা যান, এটা আন্ডারলাইন করবে। পানিপথের যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে ব্যাখ্যা। পানিপথের দ্বিতীয় যুদ্ধ ভারতের ইতিহাসে একটি চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ। এই লাইনটা আন্ডারলাইন করো, এটা দিয়ে সৃজনশীল প্রশ্ন হয়। তাছাড়া ভারতের ও মুঘলদের রাজনৈতিক ইতিহাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা এবং এই যুদ্ধের গুরুত্ব অপরিসীম। 1526 খ্রিস্টাব্দে ভারতে প্রাধান্য প্রতিষ্ঠায় মুঘল আফগান দ্বন্দ্বের যে সূচনা হয়েছিল, 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। তাহলে এখানে প্রশ্ন থাকে যে মুঘল আফগান দ্বন্দ্বের শুরু কবে থেকে? 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে, আর শেষ হলো কবে? পানিপথের দ্বিতীয় যুদ্ধ, সেটা 1556 খ্রিস্টাব্দের মাধ্যমে। এই লাইনগুলো আন্ডারলাইন করো ভালো করে। এই যুদ্ধে জয়লাভের ফলে মুঘলরা পুনরায় ভারতের রাজনৈতিক রঙ্গমঞ্চে শক্তিশালী হয়ে ফিরে আসে। আকবর দিল্লি ও আগ্রা পুনরায় ফিরে পান এবং এই ভিত্তির উপর দাঁড়িয়ে রাজ্য সম্প্রসারণে অগ্রসর হন। 30 বছর পূর্বে সম্রাট বাবর পানিপথের প্রান্তরে এবং পানিপথের প্রথম যুদ্ধে আফগান বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে মুঘল সিংহাসনকে রক্ষা করেছিলেন। তদ্রূপ পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘল সাম্রাজ্যের ভবিষ্যৎকে রক্ষা করেন কে? সম্রাট আকবর, এবং মুঘল সাম্রাজ্যের ভবিষ্যৎ বিস্তৃতির পথ উন্মুক্ত ও প্রশস্ত করেন। এইগুলো তোমাদের পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এটাও সৃজনশীল প্রশ্ন, খুব ভালো করে পড়বে। সম্রাট আকবরের শাসন ব্যবস্থা সম্পর্কে মূল্যায়ন। কেন্দ্রীয় শাসন: দিওয়ান অর্থ বিভাগের প্রধান কর্মকর্তা, মীর বকশী সামরিক বিভাগের প্রধান কর্মকর্তা, খান-ই-সামান গৃহ বিভাগের প্রধান কর্মকর্তা, কাজী-উল কুজ্জাত বিচার বিভাগের প্রধান কর্মকর্তা, সদর উস সুদূর ধর্মীয় ও দাতব্য বিভাগের প্রধান কর্মকর্তা, মুতাসির, কোতোয়াল ও ফৌজদার। সুদীর্ঘ 50 বছর শাসনামলে সম্রাট মহম্মদ আকবর হিমালয় হতে কৃষ্ণ নদী এবং হিন্দুকুশ
সুদীর্ঘ 50 বছরের শাসনামলে সম্রাট মোহাম্মদ আকবর হিমালয় হতে কৃষ্ণ নদী এবং হিন্দুকুশ হতে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত একটি বিশাল সাম্রাজ্যই গড়ে তোলেননি। এক সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার মানুষে একটি শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। প্রকৃতপক্ষে সম্রাট আকবর ছিলেন মুঘল শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতা। ক্ষমতায় বসেই সম্রাট আকবর সর্বপ্রথম শাসন ব্যবস্থা সুসংহত ও সুশৃঙ্খল করার প্রতি বিশেষভাবে জোর দেন এবং তার অর্ধ শতাব্দীর রাজত্বকালে মুঘল শাসন ব্যবস্থাকে পরিপূর্ণ রূপ দেন। এই যে অর্ধ শতাব্দীর নিচে আন্ডারলাইন করবে, আর সুদীর্ঘ 50 বছরের নিচে যে তার সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় দুইটা লাইন আন্ডারলাইন করবে। রাজত্বকালে মুঘল শাসন ব্যবস্থাকে পরিপূর্ণ রূপ দেন। তার পূর্ববর্তী মুঘল সম্রাটগণ আকবর প্রবর্তিত শাসন ব্যবস্থায় চালু রাখার চেষ্টা করেন। শাসন ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য। ঐতিহাসিক রিজভির মতে আকবরের শাসন ব্যবস্থা ছিল পার্শ্বিক ঐতিহ্য এবং প্রাচীন ভারতীয় ও সুলতানি শাসন ব্যবস্থার নানা মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত। এখানে তোমরা আকবরের উপর ইনভার্টেড কমা দিয়ে উপাদানের সমন্বয়ে গঠিত দাঁড়ি দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। ঐতিহাসিক যদুনাথ সরকার মুঘল শাসন ব্যবস্থাকে ভারতীয় পরিবেশে আরব পার্শ্বিক শাসন পদ্ধতি বলে অভিহিত করেছেন। মুঘলের উপর ইনভার্টেড কমা দিয়ে শাসন পদ্ধতি বলে অভিহিত করেছেন, ইনভার্টেড কমা শেষ করবে দাঁড়ি দিয়ে। তিনি প্রজাদের আশা আকাঙ্ক্ষা বিবেচনা করে উদারনীতির ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা এবং শাসক শাসিতের মধ্যে যোগাযোগ স্থাপন করেছিলেন। সম্রাট আকবরের শাসন ব্যবস্থায় শেরশাহ শাসন ব্যবস্থার কিছু বিশেষ দিকও পরিলক্ষিত হয়। তবে সম্রাট আকবরের মুঘল শাসন ব্যবস্থা মৌলিক না হলেও এতে তার গভীর রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। ঐতিহাসিক এডওয়ার্ড এবং গ্যারেট তার মুঘল রোল ইন ইন্ডিয়া গ্রন্থে বলেন, আধুনিক ভারতবর্ষে মহান আকবরের শাসন প্রতিষ্ঠার কাছে অনেক বেশি ঋণী ছিল। এই যে আধুনিকের উপর ইনভার্টেড কমা দিবে এবং ছিল অনেক বেশি ঋণী ছিল দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। এডওয়ার্ড এবং গ্যারেটের বইয়ের নাম কি ছিল? মুঘল রুল ইন ইন্ডিয়া। এটাও আন্ডারলাইন করবে। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব ও সংহতি বিধানের প্রয়োজনে সম্রাট আকবর কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সুসংহত করার পদক্ষেপ গ্রহণ করেন। সামরিক ও বেসামরিক মুঘল শাসন ব্যবস্থার সর্বময় কর্তা এবং সর্বক্ষমতার উৎস ছিলেন স্বয়ং সম্রাট আকবর। এই প্রসঙ্গে ঐতিহাসিক যদুনাথ সরকার বলেন, সম্রাটই শাসন ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু, যার চারদিকে সমগ্র সরকারি শাসনযন্ত্র প্রদক্ষিত করত। সম্রাটের উপর ইনভার্টেড কমা দিয়ে দাঁড়ি দিয়ে শাসনযন্ত্র প্রদক্ষিত করত, ইনভার্টেড কমা শেষ করবে। সম্রাট একাধারে সাম্রাজ্যের প্রধান সেনাপতি, প্রধান বিচারপতি এবং ধর্ম বিষয়ে চূড়ান্ত মীমাংসাকারী ছিলেন। সম্রাটের ইচ্ছা ও নির্দেশ অনুসারেই শাসন কার্য পরিচালিত হতো। এক কথায় সম্রাট ছিলেন অবাধ অসীম ক্ষমতার অধিকারী। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, সম্রাট আকবরকে প্রজামঙ্গলকারী স্বৈরাচারী শাসক বলে অভিহিত হয়েছেন। সম্রাট আকবরের পরেই ছিলেন ভকিল বা প্রধান উজিরের পদ। তিনি ছিলেন সাম্রাজ্যের প্রধান বিচারক এবং সম্রাট ও শাসন ব্যবস্থার মধ্যে যোগসূত্র স্থাপনকারী। এই যে ভকিলের নিচে দাগ দিবে। কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান বিভাগগুলো এখানে আমি দিয়েছি তোমাদের একটা করে। এক হচ্ছে দিওয়ান, অর্থ বিভাগের কর্মকর্তা। সাম্রাজ্যের আয় ব্যয় সংক্রান্ত হিসাব তত্ত্বাবধান, রাজকোষ সংরক্ষণ ও পরিদর্শন এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক কর্মকর্তা ও কর্মচারীদের কার্য পর্যবেক্ষণ করা ছিল দিওয়ানের কর্তব্য। মীর বকশী সামরিক বিভাগের কর্মকর্তা। কেন্দ্রীয় সামরিক বিভাগের প্রধান কর্মকর্তা ছিলেন মীর বকশী। সেনাবাহিনী নিয়োগ, শৃঙ্খলা বিধান, প্রয়োজনে অভিযান পরিচালনা, সেনাবাহিনীর রসদ সরবরাহ, বেতন বন্টন ও হিসাব সংরক্ষণ ছিল মীর বকশীর কর্তব্য। খানি সামান গৃহ বিভাগের প্রধান কর্মকর্তা। খানি সামান ছিলেন সম্রাটের গৃহ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা। রাজপরিবারে প্রয়োজনীয় দ্রব্যাদি ও খাদ্য সরবরাহ করা, যুদ্ধাভিযান এবং শিকারে গমনের সঙ্গী হওয়া, রাজ্যের সকল দপ্তর ও বিভাগে প্রয়োজনীয় রসদ সরবরাহ করা ছিল তার দায়িত্ব। কাজী উল কুজ্জাত বিচার বিভাগের প্রধান কর্মকর্তা।
বিচার বিভাগের দায়িত্বে ছিলেন কাজী উল কুজ্জাত। রাজ্যের প্রধান বিচারপতি হিসাবে নিম্ন আদালতের আপিল শ্রবণ করা এবং ধর্মীয় আইন ব্যাখ্যা করা ছিল তার প্রধান কর্তব্য। সদর ও সুদূর ধর্মীয় ও দাতব্য বিভাগের প্রধান কর্মকর্তা। ধর্ম, দাতব্য প্রতিষ্ঠান এবং সরকারি দান বিভাগের দায়িত্বে ছিলেন সদর ও সুদূর মুহতাসিব। জনসাধারণের নৈতিক চরিত্র রক্ষা ও পর্যবেক্ষণ করার দায়িত্বে মুহতাসিব নিয়োজিত ছিলেন। মদ্যপান, জুয়া খেলা এবং শরীয়ত বিরোধী কার্যকলাপ রোধ করাই ছিল তার কর্তব্য। কোতোয়াল আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার দায়িত্ব ছিল কোতোয়ালের উপর। ৮. ফৌজদার ফৌজদার তার অধীনস্থ সেনাবাহিনীর সাহায্যে বিদ্রোহ দমন, কর আদায়ে সহযোগিতা এবং শান্তি রক্ষা করা ছিল তার কর্তব্য। এছাড়াও ছিল আইটি বিভাগ, গোলন্দাজ বিভাগ বা অর্থাৎ দারোগাই তোপখানা। প্রাদেশিক শাসন প্রাদেশিক শাসন কার্যের সুবিধার জন্য সম্রাট আকবর তার বিশাল সাম্রাজ্যকে 14টি সুবা বা প্রদেশে বিভক্ত করেছিলেন। ১ হলো বাংলা, ২ বিহার, অযোধ্যা, এলাহাবাদ, আগ্রা, দিল্লি, আজমির, মুলতান, লাহোর, কাশ্মীর সহ, আহমদাবাদ, মালব, খানদেশ। রাজস্ব ব্যবস্থা একটি সুফল, সুচারু অর্থ ও রাজস্ব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সম্রাট আকবর শেরশাহকে অনুসরণ করে রাজস্ব প্রশাসনের উন্নয়নে নজর দেন। মুজাফফর খান তুর্গতি ও রাজা টুডরমল এ ব্যবস্থার উন্নয়নে বিশেষ সহযোগিতা করেন। 1582 খ্রিস্টাব্দে সম্রাট আকবর রাজা টুডরমলকে দিওয়ানি আশরাফ পদে নিয়োগ দিয়ে ভূমি রাজস্ব সংস্কারের দায়িত্ব দেওয়া হয়। রাজা টুডরমল রাজস্ব নির্ধারণের লক্ষ্যে ইলাহিগঞ্জ নামে বাঁশের চেইন ব্যবহার করে রাজ্যের আবাদযোগ্য জমির একটি নির্ভুল জরিপ সম্পন্ন করেন। এরপর জমির উর্বরতা, উৎপন্ন এবং কর্ষণকাল হিসাব করে জরিপকৃত জমিকে 4 শ্রেণীতে ভাগ করা হয়। 1 পোলাস, পাড়াউতি, চাচার ও বানজার। প্রথম 2 শ্রেণীর জমিকে আবার উত্তম, মধ্যম ও নিম্ন এই 3 শ্রেণীতে ভাগ করা হয়। এই 3 প্রকার জমির বিঘা প্রতি গড় উৎপাদনের হার নির্ণয় করে উৎপন্ন ফসলের 1/3 রাজস্ব নির্ধারণ করা হয়। কৃষক নগদ অর্থে এবং উৎপন্ন ফসলের রাজস্ব পরিশোধ করতে পারত। মুঘলদের এই রাজস্ব নীতি রায়তওয়ারি ব্যবস্থা নামে পরিচিত, অর্থাৎ এই ব্যবস্থাকে টুডরমলের জাপ্তি নীতিও বলা হয়। বিচার ব্যবস্থা প্রিয় ছাত্রছাত্রীরা, আমার কিছু জানার থাকলে, কিছু থাকলে তোমরা আমাকে কোশ্চেন করে জেনে নাও। কি জানা আছে তোমাদের বলো। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? তোমাদের কিছু জানা থাকলে আমাকে কোশ্চেন করে জেনে নাও। তোমাদের কিছু জানা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, জিজ্ঞেস করে জেনে নাও। আর তোমরা কোশ্চেন গুলো দিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেনই তোমরা করে নিবে। এখানেও একটা বহু নির্বাচনের প্রশ্ন দেওয়া হচ্ছে 17টা, তারপরে সৃজনশীল প্রশ্ন আছে। সেই সৃজনশীল প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে করবে। সেটা হচ্ছে তোমাদের রাজপুত নীতি সম্পর্কে দেওয়া হয়েছে এই সৃজনশীল প্রশ্নে। আজকে যে টপিক দিলাম এখানে তোমাদের সৃজনশীল প্রশ্নটা হচ্ছে তোমাদের রাজপুত নীতির উপরে, সেটার উপরে বেস করে তোমরা পড়বে। তোমরা মেসেঞ্জারে, ফোনে আমার কাছ থেকে লিখে ছবি পাঠিয়ে দিবে অথবা ফোনে যোগাযোগ করে সব জেনে নিবে। তোমাদের কিছু জানার আছে? না ম্যাম। তোমরা বুঝতে পেরেছো ঠিকভাবে? জি ম্যাম, বুঝতে পারছি। শুক্র, আলহামদুলিল্লাহ। তোমরা কোশ্চেন গুলো ফেলে রাখবে না, তোমরা সবাই কোশ্চেন গুলো করে ফেলবে আর নোট আকারে সব গুছিয়ে